আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আমি স্বাগত জানাচ্ছি তোমাদেরকে জীববিজ্ঞান ক্লাসে। আমার নাম ফেরদৌসারা মুক্তা, লেকচারার ইন বটানি, বিএমবিএস আর ইউএমসি। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এর আগে অনেকগুলো চ্যাপ্টার পড়েছো জীববিজ্ঞানের। সেখানে আজকে আমরা আলোচনা করব দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন, এই চ্যাপ্টারটি নিয়ে। তোমরা অলরেডি এই চ্যাপ্টারের উপর দুটি লেকচার পেয়েছো এসবিএম ম্যাডামের কাছ থেকে। আমি আজকে শুধু বিবর্তন অংশটি নিয়ে আলোচনা করব। বিবর্তনের প্রথম দিকে বিবর্তনের ধারণা দেওয়া আছে এবং জীবনের আবির্ভাব এই কিভাবে হয় এই বিষয়টি আলোচনা করা আছে। আমার এখনকার ভিডিওতে শুধুমাত্র এই দুটি টপিকস নিয়েই আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আমরা। বিবর্তন, তোমরা এর মধ্যে ক্লাস 6 থেকে কিছুটা হলেও তোমরা জীববিজ্ঞানের অনেক দিক সম্পর্কে জানতে পেরেছো। তোমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তারপর বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ, শ্বসন, উদ্ভিদের প্রজনন অংশ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পরিবেশ, জীবের পরিবেশ, পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবেশ দূষণ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তোমরা জেনেছো। আমার মনে হয় যে এই অংশটুকু, বিবর্তন অংশটুকু তোমাদের কাছে কিছুটা নতুন, অথবা অনেকের কাছে দুর্বোধ্য, অথবা অনেকে এটা পছন্দ করো না, যেহেতু এটা খুব তথ্যবহুল একটা বিষয় এবং এটা খুব ধীর, ধারাবাহিক এবং দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া, যেটা আসলে আমরা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারি এরকম কোনো ঘটনা নয়। এটা এমন একটা ঘটনা যেটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম অথবা তা আরো অনেকগুলো প্রজন্ম ধরে একটা ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া, যেটা কি করে একটা নতুন প্রজাতির আবির্ভাব করতে সাহায্য করে অথবা কোনো একটা প্রজাতির বিলুপ্তিতেও সাহায্য করে। ঠিক আছে, তো দেখো আমি প্রথমে শব্দটা কোথা থেকে আসছে এটা নিয়েই আগে আলোচনা করি, তারপরে আমরা ডিটেলসে যাব। শব্দটা ইংরেজি পরিভাষা হচ্ছে ইভলিউশন। বিবর্তনের ইংরেজি পরিভাষা ইভলিউশন। বাংলাতে আমরা এটাকে অভিব্যক্তি এই নামেও অভিহিত করতে পারি। ইভলিউশন শব্দটা আসছে ল্যাটিন ইভলভেরি এই শব্দ থেকে, এবং ইভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার। এই শব্দটার মানে কি? এই শব্দটা ল্যাটিন যে ইভলভেরি শব্দ থেকে এসছে, তার ই শব্দটার মানে হচ্ছে ফ্রম অর্থাৎ হতে, আর ভলভেরি শব্দটার মানে হচ্ছে টু রোল অর্থাৎ কোনো কিছু। এটার টোটাল মিনিংটা, ইভলভেরি, এটার টোটাল মিনিংটা হচ্ছে আনরোলিং অর্থাৎ কোনো কিছু খুলে যাওয়া, প্যাচ খুলে যাওয়া অথবা বিকশিত হওয়া। এখন কি বিকশিত হচ্ছে? বিকশিত হচ্ছে আমাদের পৃথিবীতে টিকে থাকতে পারে এরকম কিছু, এরকম কোনো উদ্ভিদ অথবা কোনো প্রাণী, সোজা কথা কোনো একটা জীব যে পৃথিবীর পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজেকে টিকিয়ে রাখতে পারছে। বিষয়টাকে আসলে এই ধরনের কিছু মিন করা। আচ্ছা, এখন এই শব্দটা আমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হলেও আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। এই শব্দটা নিশ্চয়ই অনেকবার শুনেছ, যে পৃথিবীতে যে ফিট সেই সার্ভাইভ করবে, অর্থাৎ যোগ্যতমের জয় হবে, যে যোগ্য সেই পৃথিবীতে টিকে থাকবে। আমাদের বাবা মায়েরা আমাদেরকে খুব পারফেক্ট হতে বলে, তাই না? কেন? যাতে আমরা জীবন সংগ্রামে টিকে থাকতে পারি। অর্থাৎ আমাদের দৈনন্দিন যে প্রতিযোগিতাগুলোতে, সেটা পরীক্ষা হোক বা অন্য যে কোনো প্রতিযোগিতা হোক, জীবন সংগ্রামে আমরা যাতে টিকে যেতে পারি। কেন? আমরা যত বেশি পারফেক্ট হব, আমরা তত বেশি প্রতিযোগিতাতে টিকে থাকতে পারবো। আর বিবর্তনের যেই মূল তত্ত্বটা, এটা কিন্তু তাই, প্রকৃতি তাকেই নির্বাচন করে যে আসলে পৃথিবীতে টিকে থাকতে সক্ষম, অথবা যে প্রকৃতির পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে সেই পৃথিবীতে টিকে থাকবে। ঠিক আছে, আশা করি বিষয়টা সহজভাবে বুঝতে পেরেছ। এখন চলো আমরা এর মূল ধারণাতে চলে যাই, যে আসলে এই বিবর্তনের ধারণাটা বিজ্ঞানীরা কিভাবে পেলেন। প্রথম দিকে ধারণা করা হতো যে অতীতে এবং বর্তমান কালে পৃথিবীতে যত উদ্ভিদ বা জীব ছিল তাদের প্রত্যেকের গঠন একই রকম, অর্থাৎ আদিকালে প্রাপ্ত উদ্ভিদ এবং বর্তমান কালে প্রাপ্ত উদ্ভিদের গঠন একই।
কিন্তু খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতাব্দীতে যখন বিজ্ঞানী জেনোফেন কিছু জীবাশ্ম আবিষ্কার করলেন, জীবাশ্ম এর ইংরেজি হচ্ছে ফসিল, ফসিল আবিষ্কার করলেন, তখন দেখা গেল যে না, অতীত এবং বর্তমানে প্রাপ্ত উদ্ভিদ বা প্রাণীর গঠনের মধ্যে বৈসাদৃশ্য আছে, অর্থাৎ অমিল রয়েছে, গঠনগতভাবে অনেক অমিল রয়েছে। এখন ফসিল কি? ফসিল হচ্ছে অনেক আগেকালের কোনো উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ যদি পাললিক শিলাস্তরে চাপা পড়ে প্রস্তরীভূত হয়ে যায়, অর্থাৎ পাথরে পরিণত হয়, কিন্তু ওই উদ্ভিদ বা প্রাণীর গাঠনিক সাদৃশ্যটা বোঝা যায়, এই ধরনের গঠনকেই ফসিল বলা হয়। তার মানে হচ্ছে আদিকালের কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহ যখন প্রস্তরীভূত হয়ে আমরা দেখতে পেলাম, এটাকে তো আদিকালে কেউ সংরক্ষণের কেউ ছিল না, এটা ন্যাচারালি প্রিজার্ভড হয়েছে ফসিল রূপে। তো আদিকালের সেই উদ্ভিদ বা প্রাণীর গঠনগুলো সাথে বর্তমান প্রাণীর গঠন যখন দেখা গেল, যেমন হতে পারে এটা ঘোড়ার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা পরিবর্তন ঘটেছে, যে একটা ছোট আকার থেকে ধীরে ধীরে আমরা আজকের এই লম্বা চওড়া বেশ শক্তিশালী ঘোড়াগুলো দেখতে পাচ্ছি। ঘোড়ার পায়ের গঠনের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বিবর্তন ঘটেছে, অনেক অনেক পরিবর্তন ঘটেছে। তো যাই হোক, এটা বিজ্ঞানী জেনোফেনের আবিষ্কৃত ফসিলের মাধ্যমে জানা গেল যে না, গঠনগতভাবে আসলে আদিকাল এবং বর্তমান কালের উদ্ভিদ এবং প্রাণীর গঠনের মধ্যে অমিল রয়েছে। তারপরে খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে বিজ্ঞানী অ্যারিস্টটল তিনি বললেন যে জীব জগতে যত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, সেখানে এক শ্রেণীর জীব থেকে অন্য শ্রেণীর জীব সবসময় আলাদা, এবং তারা প্রত্যেকেই তাদের পূর্বপুরুষ থেকেই উৎপত্তি লাভ করেছে। কিভাবে? বিবর্তনের মাধ্যমে ক্রমান্বয়ে তাদের মধ্যে বিভিন্ন পরিবর্তন সাধিত হয়েছে। ঠিক আছে, পরিবর্তনের মাধ্যমেই তারা আজকের এই রূপ লাভ করেছে। তার মানে হচ্ছে বিবর্তন একেবারে হুট করে হয়ে যায় এরকম কোনো ঘটনা নয়, এটা দীর্ঘ কয়েক শতাব্দী ধরে হতে পারে। তার মানে হচ্ছে বিবর্তন একটা ধীর স্থির প্রক্রিয়া, একটা চলমান বা ধারাবাহিক প্রক্রিয়া, যেটা চলছে, চলছে, এবং এই চলার মাধ্যমেই কোনো না কোনো জীব গোষ্ঠী তাদের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্য অর্জন করে। এখন সেই বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে দেখা যায় যে সেখানে নতুন কোনো প্রজাতির আবির্ভাব ঘটেছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি দুইজন বিজ্ঞানীর কাছ থেকে কিছুটা বুঝতে পারলাম যে বিজ্ঞানীরা আসলে বুঝতে পারছেন যে প্রকৃতিতে বা পরিবেশে কোনো একটা পরিবর্তন ঘটছে, বাট এটা কোন ওয়েতে ঘটে এটা তখনও এই ধরনের কোনো তত্ত্ব বা উপাত্ত উপস্থাপিত হয়নি। আচ্ছা, পৃথিবীর শুরুর দিকে কি ছিল? পৃথিবীর একদম শুরুর দিকে আমরা জানি যে প্রায় 450 কোটি বছর আগে একটা উত্তপ্ত গ্যাস পিণ্ড ছিল, তাই না? এটা ধীরে ধীরে তাপ বিকিরণ করতে করতে ক্রমান্বয়ে ঠান্ডা হয় এবং একসময় তরলে পরিণত হতে থাকে। আচ্ছা, তরলে পরিণত হতে গিয়ে এর যে সারফেসটা, বাইরের দিকের যে পৃষ্ঠটা, এটা ক্রমশ কঠিন হতে থাকে এবং এর থেকে উদ্ভূত জলীয় বাষ্প দিয়ে ওই জ্বলন্ত পিণ্ডের যে তরল পিণ্ডটা, আমি বলেছি যে গ্যাস পিণ্ড থেকে ধীরে ধীরে তরলে পরিণত হচ্ছে, এই তরল পিণ্ডের উপরিভাগে জলীয় বাষ্পের একটা আবরণ তৈরি হয় বা একটা লেয়ার তৈরি হয়, যেখান থেকে আসলে মেঘের সৃষ্টি হয়। তো যখন প্রচুর বৃষ্টিপাত হতো, ওই মেঘ থেকে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে তরল ওই অবস্থাটা ধীরে ধীরে আরো কঠিন হতে থাকে। তার মানে হচ্ছে আমরা এখনো কিন্তু জানি যে আমাদের ভূপৃষ্ঠের উপরিভাগটা কঠিন আর ভেতরে হচ্ছে জ্বলন্ত লাভা, এখনো সেই প্রসেসটা চলমান। তাহলে দেখো যে পৃথিবীর শুরু থেকে একটা উত্তপ্ত গ্যাস পিণ্ড ক্রমান্বয়ে ধীরে ধীরে কঠিন হয়েছে এবং সেখান থেকে সৃষ্ট জলীয় বাষ্পের ফলে আমাদের ভূপৃষ্ঠের চারদিকে বায়ুমণ্ডল তৈরি হয়েছে, যেখানে মেঘ রয়েছে এবং মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে। এই ক্রমাগত বৃষ্টিপাতের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে জলের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, তার মানে সমুদ্রের সৃষ্টি হয়েছে। এবং ধারণা করা হয়, এবং বিজ্ঞানীরাও ধারণা করেন, যে আসলে এই সমুদ্র থেকেই জীবনের উৎপত্তি লাভ হয়েছে। এবং এটা এখন পর্যন্ত সব বিজ্ঞানীরা এই বিষয়ে একমত। এবং এই সমুদ্রে বসবাসকারী প্রাণীদের মধ্যে ক্রমান্বয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে বলেই এই সমুদ্র থেকেই প্রাণীদের পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন প্রজাতি বা জীবের উৎপত্তি লাভ হয়েছে। এবং
বর্তমান কালে আমরা যে বৈচিত্র্যময় জীবগোষ্ঠী দেখতে পাই, এটার উৎপত্তি আসলে সমুদ্রের প্রাণী থেকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা মোটামুটি একটা কনসেপ্টে চলে আসতে পারলাম যে বিবর্তন একটা ধীর, দীর্ঘস্থায়ী, ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া, যেটা কি করে যেটার মাধ্যমে আসলে কোনো না কোনো জীবগোষ্ঠী সরলতর জীব থেকে উন্নত গঠন বিশিষ্ট এবং জটিল উন্নত এবং জটিল গঠন বিশিষ্ট জীবে পরিণত হয়। তাহলে বিবর্তন হচ্ছে একটা ধীর, দীর্ঘস্থায়ী, ধারাবাহিক, চলমান প্রক্রিয়া, যার মাধ্যমে সরলতর জীব থেকে ধীরে ধীরে উন্নত এবং জটিল গঠন বিশিষ্ট জীবের উৎপত্তি লাভ হয়। কিন্তু সবসময় যেটা ধীর প্রক্রিয়া তাও কিন্তু না। অনেক সময় পরিবেশের বিভিন্ন কারণে, যেটা হতে পারে বন্যা, খরা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, তারপরে হচ্ছে বজ্রপাত ইত্যাদি বিভিন্ন কারণেও দেখা গেছে যে হুট করে একটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে, হুট করে একটা পরিবর্তন হতে পারে। আবার দেখা গেছে যে কোনো কারণে, যেমন আমাদের বইয়ে লেখা আছে কেভ ফিশের কথা। কেভ ফিশ জলাশয়ের উপরের স্তরে বসবাস করত, কোনো কারণে তারা ধীরে ধীরে জলাশয়ের নিচের স্তরে অন্ধকার গুহায় গিয়ে বসবাস করতে শুরু করে। এর ফলে দেখা গেল যে অন্ধকারে থাকতে থাকতে তারা তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তার মানে হচ্ছে সব সময় যে সরলতর জীব থেকে জটিল জীবের দিকেই ট্রান্সফার হবে এরকমটা নয়। জটিল গঠন বা উন্নত গঠন থেকে সরল গঠনেও রূপান্তর ঘটতে পারে। তার মানে হচ্ছে বিবর্তন শুধুমাত্র একদিকে হচ্ছে না, সরল থেকে জটিল জীবের দিকেও হচ্ছে, জটিল থেকে সরল জীবের দিকে হচ্ছে, আবার দীর্ঘস্থায়ী না হয়ে এটা খুব স্বল্প সময়েও ঘটতে পারে। ঠিক আছে, তাই বর্তমানে ওই সংজ্ঞাটা বা ওই ধারণাটাকে বাদ দিয়ে বর্তমানে আসলে বিবর্তনের সংজ্ঞা দেওয়া হচ্ছে অ্যালিলের উপর ভিত্তি করে। এখন কথা হচ্ছে অ্যালিল কি। তোমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে জানতে পেরেছ জিন সম্পর্কে। জিন হচ্ছে ডিএনএর একটা ক্ষুদ্র অংশ বা ডিএনএর একটা খণ্ড, যেটা একটা সুনির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। এখন সেই জিনের আবার ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। অর্থাৎ আমি যদি বলি যে একটা জিন একটা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে, যেমন ধরো মানুষের উচ্চতা বলতে কিন্তু একটা মানুষের শুধুমাত্র লম্বা এটা মিন করবে না। উচ্চতা বলতে তার হাইট মিন করবে, অর্থাৎ যেখানে মানুষটা লম্বাও হতে পারে, খাটো হতে পারে, মাঝারি হতে পারে। ঠিক আছে, তার মানে একটা জিন কিন্তু তার ভিন্ন ভিন্ন রূপ থাকতে পারে। তার মানে মানুষের উচ্চতা কিন্তু তার ভিন্ন ভিন্ন রূপ কি, লম্বা, মাঝারি, খাটো। তাহলে হচ্ছে একটা জিনের বিভিন্ন রূপ রয়েছে, যেটাকে আমরা বলছি অ্যালিল। এখন এই অ্যালিলের সংখ্যা, একটা জিনের অ্যালিলের সংখ্যায় যদি পরিবর্তন ঘটে তাহলেই আমরা ধরে নিব যে সেখানে বিবর্তন ঘটছে। যেমন তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে যে সুন্দরবনে যত বাঘ আছে, বাঘের আমরা যদি জিনোম নির্ণয় করি, জিনোম সিকোয়েন্স বা জিনোম রহস্য উদ্ঘাটন করা হয়েছে যদিও, এখানে একটা বাঘের যত জিন আছে এই জিনগুলো নির্ণয় করা হচ্ছে এবং প্রত্যেকটা জিনের কতগুলো করে অ্যালিল আছে এটা নির্ণয় করা হচ্ছে। আচ্ছা, একটা বছর আমরা এই হিসাবটা নিলাম। এরপরে বেশ কিছু বছর পরে আমরা যদি আবারও সেই বাঘের জিন নির্ণয় করে, জিন তো নির্ণয় করা আছে এবং ওই প্রত্যেকটা জিনের অ্যালিলের সংখ্যাটা আবার নির্ণয় করি, এখন আমরা দেখব যে বেশ কিছু বছর আগে প্রাপ্ত জিনের অ্যালিলের সাথে বর্তমান ওই জিনেরই অ্যালিলের সংখ্যার কোনো পরিবর্তন ঘটেছে কিনা, অর্থাৎ অ্যালিলের সংখ্যা কি বেড়েছে নাকি কমেছে। যদি কোনো পরিবর্তন আসে তার মানে আমরা বুঝবো যে হ্যাঁ, এখানে বিবর্তন ঘটছে। তাহলে বিবর্তনের সংজ্ঞাটা দাঁড়ালো এখন এইভাবে যে বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে নির্দিষ্ট এলাকায় এক কিংবা কাছাকাছি প্রজাতির, অর্থাৎ একই প্রজাতির ক্ষেত্রে ঘটতে পারে, আবার কাছাকাছি বিভিন্ন প্রজাতি, অর্থাৎ যাদের মধ্যে সাদৃশ্য আছে। যেমন ধরো আমরা বাঘ, বিড়াল, বন বিড়াল এদেরকে কিন্তু কাছাকাছি প্রজাতি ধরবো। আচ্ছা, কাছাকাছি প্রজাতির অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন, অর্থাৎ অ্যালিলের যে ফ্রিকোয়েন্সি, এটার সংখ্যাটা বাড়ছে না কমছে, তার পরিবর্তনকেই আসলে বলা হচ্ছে বিবর্তন। তো আশা করি তোমরা বিবর্তনের ধারণাটা
তোমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং তোমরা সংজ্ঞা এবং এটার শব্দ বা এটা কোন বিজ্ঞানী এটাকে প্রথম এই শব্দটা প্রবর্তন করেছেন এই বিষয়গুলো এখানে ভালো করে পড়ো। আচ্ছা, এখন চলো আমরা পরের টপিকসে চলে যাই, জীবনের আবির্ভাব। আচ্ছা, জীবনের আবির্ভাব সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করেছি যে সমুদ্রের থেকে ধারণা করা হয় যে সমুদ্র থেকেই আসলে জীবনের উৎপত্তি। এর কারণটা কারণ হচ্ছে বিজ্ঞানীরা দেখেছেন যে সমুদ্রে এখনো এককোষী জীব পাওয়া যায়, অনেক এককোষী জীব আছে। এছাড়া আমাদের বর্তমানে উন্নত যত প্রাণী আছে বা যে কোনো প্রাণীরই তোমরা জানো যে প্রোটোপ্লাজম থাকে, কোষে প্রোটোপ্লাজম থাকে এবং প্রোটোপ্লাজমের 90 থেকে 92 ভাগই হচ্ছে পানি। এবং এখানে দ্রবীভূত খনিজ লবণের সাথে সমুদ্রে প্রাপ্ত খনিজ লবণের সাদৃশ্য রয়েছে। প্রোটোপ্লাজম এবং আমাদের রক্তে যে প্লাজমা থাকে বা রক্তরস থাকে, এই রক্তরসের দ্রবীভূত খনিজ লবণের সাথে সমুদ্রের প্রাপ্ত খনিজ লবণের মিল রয়েছে। তাই ধারণা করা হয়ে থাকে যে সমুদ্র থেকেই জীবনের উৎপত্তি লাভ হয়েছে। এখন এটা কিভাবে, এই ব্যাপারে কিন্তু মোটামুটি সবাই একমত। এখন ঘটনাটা কি, আসলে কিভাবে জীবনের উৎপত্তিটা হয়েছে? পৃথিবীর বায়ুমণ্ডলে এক সময় হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাসের পরিমাণ অনেক বেশি ছিল এবং সেখানে প্রতিনিয়ত আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সেখানে তাপমাত্রা বেড়ে যেত। এছাড়াও সেখানে বজ্রপাতের ফলে ইত্যাদি বিভিন্ন আবার অতিবেগুনি রশ্মির প্রভাবে বিভিন্ন কারণে দেখা যেত যে তাপমাত্রা বেড়ে গেছে এবং সেখানে বিভিন্ন এই যৌগ পদার্থের বিক্রিয়ার ফলে সেখানে অন্য আরো দুটি নতুন পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এটা বিজ্ঞানীরা ওই সময়টাকে আবার তারা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে ওই অবস্থাটা সৃষ্টি করে এটার সত্যতা পেয়েছে যে এই রকম একটা পরিবেশ, সেখানে হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প ইত্যাদি অনেক বেশি, সেখানে প্রচুর পরিমাণে তাপীয় বিক্রিয়ার ফলে কি কি সৃষ্টি হতে পারে। তারা দেখলেন যে সেখানে নিউক্লিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড ইত্যাদি তৈরি হয়েছে। পরবর্তীতে দেখো নিউক্লিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড এই দুইটা সহাবস্থানের ফলে সেখানে আবার নিউক্লিয় প্রোটিন সৃষ্টি হতে পারে। আচ্ছা, নিউক্লিয় প্রোটিন যখনই আমি বলছি তোমাদের নিশ্চয়ই একটা নিউক্লিক অ্যাসিড যখন বলেছি নিশ্চয়ই ডিএনএ, আরএনএ এই নামগুলো মনে পড়েছে। তোমরা জানো যে ডিএনএ আরএনএ এর সাথে প্রোটিন যুক্ত হয়েই কিন্তু তৈরি হয় কি ক্রোমোজোম, তাই না? আচ্ছা, সেই কথায় পরে আসি। তো যখন নিউক্লিয় প্রোটিন ধরনের অণুগুলো তৈরি হলো, এরা নিজেদের সেলফ রেপ্লিকেটিং অর্থাৎ স্বপ্রজনন ক্ষমতা লাভ করলো, তখনই আসলে জীবনের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, নিউক্লিয় প্রোটিন গুলো যখনই স্বপ্রজনন অর্থাৎ নিজেদের অনুলিপি সৃষ্টি করার ক্ষমতা পেল, তখনই সেখানে জীবনের উৎপত্তি লাভ করে। তাহলে জীবনের উৎপত্তি লাভ হলোই যখন, সেখানে আমরা আবার এই যে নিউক্লিয় প্রোটিনের কথা বলেছি, আমরা জানি যে ভাইরাস দুটি পদার্থ নিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। আচ্ছা, তাহলে নিউক্লিয় প্রোটিন যদি তৈরি হতে পারে, তাহলে সেখান থেকে সৃষ্টি হয়, বিজ্ঞানীরা ধারণা করেন সৃষ্টি হলো প্রোটোভাইরাস। আর এই প্রোটোভাইরাস থেকে বর্তমান কালের ভাইরাসের উৎপত্তি। ঠিক আছে, আচ্ছা, এই ভাইরাস সৃষ্টির পরে ধারণা করা হয় যে এখানে উৎপত্তি লাভ করেছে ব্যাকটেরিয়া, যেটা এককোষী একটা জীব, কিন্তু সেখানকার ডিএনএ, সেখানকার যে নিউক্লিয়াসের গঠন এটা হচ্ছে আদি প্রকৃতির, অর্থাৎ সেখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই। ব্যাকটেরিয়ার পরেই সেখানে আবার উৎপত্তি লাভ করেছে কি প্রোটোজোয়া, অর্থাৎ এককোষী জীব, যেখানে দেখা গেছে যে নিউক্লিয়াসের গঠনটা হচ্ছে সুগঠিত। তাহলে ব্যাকটেরিয়া এটা এককোষী জীব, বাট নিউক্লিয়াস সুগঠিত নয়, আর প্রোটোজোয়া যে প্রাণীগুলো বা যে জীবগুলো ছিল তাদের নিউক্লিয়াসটা সুগঠিত। এই প্রোটোজোয়া বা এককোষী জীবগুলোতেই দেখা গেল যে ক্লোরোফিলের আবির্ভাব ঘটে। তখন সেই ক্লোরোফিল যুক্ত এককোষ জীবগুলোতে সালোক সংশ্লেষণ ঘটতে থাকলো, অর্থাৎ সেখানে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন তৈরি হতে থাকে। তো যেহেতু বায়ুমণ্ডলে, আমি কিন্তু এখানে এতগুলো গ্যাসের নাম বলেছি, আমি কিন্তু অক্সিজেনের কথা বলিনি, তার মানে অক্সিজেনের অভাব ছিল। কিন্তু যখন এই ক্লোরোফিল যুক্ত জীবগুলো তৈরি হলো, তখন সেখানে তারা অক্সিজেন তৈরি করতে থাকলো। তার মানে তখন বায়ুমণ্ডলে অক্সিজেনের প্রাপ্যতার সাপেক্ষে যত রকম সবাত শ্বসনকারী জীব আছে তাদের সংখ্যা বাড়তে থাকে।
ঠিক আছে। আচ্ছা, এভাবে দেখা গেল যে এককোষী এবং বহুকোষী জীবের উৎপত্তি ঘটলো। কিছু এককোষী জীব উদ্ভিদ হিসেবে, কিছু এককোষী জীব প্রাণী হিসেবে তাদের বিকাশ ঘটতে লাগে। তার মানে হচ্ছে এরকম একটা অবস্থা থেকেই আসলে জীবনের আবির্ভাব ঘটেছে। আর কখনোই বিবর্তন বা জীবনের উৎপত্তি কখনোই কিন্তু সরল রেখায় হয় না। ঠিক আছে, তোমাদের 12.12 চিত্রের মধ্যে একটা বইয়ের মধ্যে একটা ছবি দেওয়া আছে, একটা মানে লাইন দেখানো আছে আসলে কিভাবে একটা এককোষী অবস্থা থেকে অর্থাৎ প্রোটোজোয়া থেকে এরকম বিভিন্ন ভাবে উদ্ভিদ বা প্রাণীর উৎপত্তি লাভ হয়েছে। ঠিক আছে, আমি শুধু মূল বিষয়টুকু তোমাদেরকে আলোচনা করব। তো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে বিবর্তনের যে তত্ত্বগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর আশা করি এ পর্যন্ত তোমাদের মোটামুটি ধারণাটা সুস্পষ্ট। আর আমরা তোমাদের যদি এরপরেও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা তোমাদের কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করলে আমি সেগুলোর উত্তর দিয়ে দিতে পারবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।